আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড আবার বাতাসে ফিরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া প্রতি মুহূর্তেই চলতে থাকে। কিন্তু শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যা বা শ্বাসকষ্ট আমাদের একটি বিশেষ রোগ লক্ষণ, যা বিভিন্ন রোগের কারণে হতে পারে। প্রিয় দর্শক, আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যে কোনো বয়সের মানুষ বিভিন্ন সময়ে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় যে শীতকালে অনেকের ক্ষেত্রেই শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, কী কী রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে, আমরা কিভাবে এই শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারি বা আমরা কিভাবে রোগগুলোকে নির্ণয় করতে পারি এবং চিকিৎসা কিভাবে গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার হেনা খাতুন, সহযোগী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি বা আলোচনাটি যদি পরবর্তীতে দেখতে বা শুনতে চান, সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল, এই ঠিকানায়। আমরা শুরু করছি আলোচনা। যেহেতু আমরা শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, আপনি প্রথমে একটু যদি বলেন যে কি কি রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে আপনাদের কাছে, প্রতিনিয়ত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কারা আসলে আসছেন? শ্বাসকষ্ট আসলে আমাদের বক্ষব্যাধি রোগগুলোর একটা কমন একটা উপসর্গ। জি, অনেক রোগেই শ্বাসকষ্ট হয়। আমাদের ফুসফুসের যদি শ্বাসনালীর সমস্যা হয় তাহলে হতে পারে, যদি বায়ুথলিগুলোতে কোনো রোগ হয় তাহলে হতে পারে, আবার ফুসফুসের যে রক্তনালী আছে সেখানেও যদি সমস্যা হয় তাহলে হতে পারে, আবার আমাদের যে বক্ষ পিঞ্জর আছে তাই না, যার ভিতরে আমাদের ফুসফুসটা থাকে, যে একটা হাড় দিয়ে তৈরি, মাসল দিয়ে তৈরি, সেখানেও যদি সমস্যা হয় তাহলেও দেখা যায় শ্বাসকষ্ট হতে পারে। তাহলে আমাদের শ্বাসনালীর যে সমস্যাগুলো সেগুলোর মধ্যে প্রধান যেগুলো আসলে মানুষ আক্রান্ত হয়, যেমন সব বয়সেই দেখা যায়, একটা হলো যে অ্যাজমা, যেটা বলা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে একে আবার আখ্যায়িত করা হয়। কোথাও হাঁপানি, কোথাও টানের সমস্যা, এগুলো বলে থাকে। তাছাড়া আপনি শুনে থাকবেন, এখন আমরা অনেকেই জানি, জনগণও জানে সিওপিডি নামে যে এই রোগটা, সেটা। আর যদি বায়ুথলিতে নিউমোনিয়া হয় তাহলেও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসে। সেখানে যদি ডিপিএলডি নামে একটা রোগ আছে, যেটা হচ্ছে বায়ুথলির যে ওয়ালগুলো আছে সেখানে আক্রান্ত হয়, তো সেটা হলেও শ্বাসকষ্ট নিয়ে আসে। আবার এমন আছে যে আপনার শ্বাসনালীতে সমস্যা নাই, বায়ুথলিতে সমস্যা নাই, কিন্তু ফুসফুসের যে একটা আবরণ আছে যেটাকে আমরা প্লুরা বলি, সেই আবরণের মধ্যে যদি বাতাস জমে, যদি পানি জমে, তাহলেও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসবে। এরকম আসলে শ্বাসকষ্টটা কমন একটা উপসর্গ, যেটা ফুসফুসের অনেক রোগেরই বহিঃপ্রকাশ সেই শ্বাসকষ্ট দিয়ে হয়। আপনার কাছে আমরা স্পষ্ট ধারণা পেলাম যে এটি আসলে রোগের লক্ষণ মাত্র এবং বিভিন্ন রোগের কারণে বা নির্দিষ্ট রোগের কারণে শ্বাসকষ্ট মানুষ আক্রান্ত হতে পারে। আমরা একটি কথা শুনে থাকি বা আমাদের সাধারণ মানুষ বলে থাকেন যে শীতকালে শ্বাসকষ্ট হয়। আসলে বৈজ্ঞানিক এরকম কোনো ব্যাখ্যা আছে কিনা, বা শীতকালে কেন বাড়তে পারে, এটি যদি একটু বুঝিয়ে দিতেন আমাদেরকে। এটা অবশ্যই, হ্যাঁ, সেটা হলো যে আমাদের হসপিটালগুলোতেও আমরা দেখি যে আউটডোরে এবং ইনডোরে শীতকালে শ্বাসকষ্টের রোগীগুলোর ভর্তি বেড়ে যায় বা আউটডোরে এসে দেখানোর প্রবণতা বেড়ে যায়। শীতকালে আসলে আমাদের যে শ্বাসকষ্টের রোগীরা আছে তারা নতুন করে দেখা যায় শ্বাসকষ্টটা একটু বেড়ে গেল, হয়তো তার এটা কন্ট্রোলেই ছিল, কিন্তু শীত আসার সময় তার শ্বাসকষ্টটা বেড়ে গেল, ডাক্তারের শরণাপন্ন হয়। এগুলো হয় কি, যে শীতকালে ঠান্ডা যে বাতাসটা সেটা শ্বাসের সাথে যখন নেওয়া হয়, এটাও আমাদের শ্বাসনালীকে, আমার বায়ুথলিকে আঘাত করে বলা যেতে পারে। সেটা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, হ্যাঁ, সেখানে একটা প্রদাহের তৈরি করে। সেজন্য দেখা যায় যে ঠান্ডার মধ্যে এটা হচ্ছে। আবার এই সময় কোনো ভাইরাল ইনফেকশনও যদি হয় তাহলেও আগের থেকে যারা শ্বাসকষ্টের রোগী তাদের বেড়ে যায়। শীতকালে দেখবেন যে বাতাসে ধুলোবালিটা একটু বেশি থাকে, তাই না? বর্ষাকালের তুলনায় বা যে সময় বৃষ্টি হয় তখন বাতাস একটু পরিষ্কার, কিন্তু এই সময় দেখবেন প্রচুর ধুলোবালি। তো ধুলোবালিতেই আমাদের কিছু কিছু রোগগুলা আসলে কিন্তু বেড়ে যায়, উপসর্গগুলা, যেমন অ্যাজমা, সিওপিডি, ধুলোবালিতে যাদের অ্যালার্জি আছে সেগুলোও বেড়ে যায়। এসব কারণেই দেখা যায় শীতকালে আমরা বেশিরভাগ আসলে অ্যাজমা রোগীগুলোকে নিয়ে একটু শঙ্কায় থাকি যে বেড়ে যেতে পারে এই সময়।
যেহেতু আমরা আপনার কাছে রোগের নামগুলো শুনেছি এবং অ্যাজমা বা হাঁপানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলোর মধ্যে, অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো যে কারা বেশি আক্রান্ত হতে পারেন, লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয় এবং এই বিষয়ে আপনাদের নির্দিষ্ট পরামর্শ কি রয়েছে? আমাদের দেশে প্রায় 3 কোটি মানুষ অ্যাজমাতে আক্রান্ত। এখন এটা অ্যাজমা রোগটা এমন যে এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ যে কোনো বয়স সকলের ক্ষেত্রেই হতে পারে। অ্যাজমা সাধারণত দেখা যায় শ্বাসনালীর একটা প্রদাহ, যেটা অ্যালার্জিক কারণে হয়। বিভিন্ন কিছুতে অ্যালার্জি হতে পারে, সেটা হচ্ছে ঠান্ডায় হতে পারে, ধুলোবালিতে হতে পারে, ঘরের যে আমাদের কার্পেট থাকে, বালিশ থাকে, সেখানে ডাস্ট থেকে হতে পারে, এবং বায়ু দূষণের জন্য হতে পারে। আর একটা হচ্ছে যে পোলেন, যে গাছপালা থেকে যে ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়, সেটাতে যদি কেউ অ্যালার্জিক হয় সেখান থেকেও হতে পারে। অ্যাজমা যখন কেউ অ্যাজমায় আক্রান্ত হয়েছেন বা হাঁপানিতে আক্রান্ত হয়েছেন তখন তার শ্বাসকষ্টের ধরনটি কিরকম হবে, কিভাবে আমরা বুঝবো যে তিনি অ্যাজমায় আক্রান্ত হয়েছেন? এটা খুব একটা ভালো প্রশ্ন বলেছেন। আমাদের দেশের রোগীরা অনেক সময় বুঝতেই পারে না যে তার অ্যাজমা হয়েছে। তার হয়তো ছোটবেলা থেকেই সে শ্বাসকষ্টে ভুগছে, কাশিতে ভুগছে। শুধু শ্বাসকষ্ট না, অ্যাজমাতে আসলে অনেকগুলো উপসর্গ একসাথে হয়। যেমন শ্বাসকষ্টের সাথে কাশি থাকে, বুকটা টাইট হয়ে আসে এবং তার বুকের মধ্যে শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো আওয়াজ হতে থাকে, মনে হয় যেন বুকের মধ্যে বাঁশি বাজছে, এরকম মনে হয়। কিন্তু আমাদের জনসাধারণের একটা বিরাট অংশ যারা অ্যাজমাতে আক্রান্ত, তারা কিন্তু আসলে এই বিষয়ে সচেতন না। তারা জানেই না যে তার অ্যাজমা হয়েছে। তার হয়তো কাশি হলো, শ্বাসকষ্ট হলো, পাশের দোকান থেকে ওষুধের দোকানদারকে বলে কাশির ওষুধ খেলো, একটু হয়তো কমলো, কিন্তু পুরোপুরি সারলো না, এবং সে কিন্তু তার এই সমস্যাটা নিয়েই তার জীবন ধারণ করে। সে মনে করে এটাই যেন আমার জন্য স্বাভাবিক। হ্যাঁ, রাতে ঘুম থেকে উঠে যায় শ্বাসকষ্টের কারণে, কাশির জন্য তার যে নর্মাল দৈনন্দিন জীবনে কাজকর্ম সেটাও হয়তো কিছুটা ব্যাহত অনেকখানি হয়। বাচ্চারা স্কুল কামাই যায়, যারা বড় আছে অফিস যেতে পারছে না, বা একজন রিক্সাওয়ালা যিনি রিক্সা চালায়, শ্বাসকষ্ট উঠলে ওই কয়দিন টান উঠলে সে আর রিক্সা চালাতে পারে না, বলে কিন্তু আমাদেরকে যে আমার টানের কারণে আমি গত 1 সপ্তাহ রিক্সাই চালাতে পারিনি। হ্যাঁ, তার যে উপার্জন সেটাই ব্যাহত হয়। তার যে অ্যাজমা হয়েছে এই সচেতনতাটা না থাকার কারণে, কিন্তু অ্যাজমার কিন্তু সুচিকিৎসা আছে এবং সেটা খুবই বলা যায় যে হাতের নাগালের মধ্যেই আমাদের দেশের মানুষের আছে। তো কি ধরনের ঔষধ দিয়ে আপনারা তাহলে চিকিৎসা করেন যাতে রোগীরা পুরোপুরি উপকৃত হতে পারেন, এই বিষয়ে আমাদেরকে একটু বলেন। অ্যাজমার চিকিৎসা আসলে আমরা আগেই বললাম যে এটা একটা শ্বাসনালীর প্রদাহ হয় এবং শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে আসে, এজন্যই শ্বাস নিতে এবং ছাড়তে কষ্ট হয়। তো এজন্য আমরা প্রদাহ কমানোর জন্য, মানে প্রদাহের বিপরীতে কিছু ওষুধ দিয়ে থাকি। তার যে শ্বাসনালী সংকুচিত হয়ে যায় সেই সংকোচনটাকে আবার প্রসারণ করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি। এবং খুব মজার ব্যাপার হলো যে এই ওষুধগুলো বেশিরভাগই আমরা লোকালি দিয়ে থাকি। লোকালি মানে এই শ্বাসনালীতেই ওষুধটা দিই। সেটা কিসের মাধ্যমে দেই? কোনো একটা ইনহেলারের মাধ্যমে। সেই ইনহেলারটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা এক একজন এক একটাতে ভালো অভ্যস্ত হতে পারে যে কি ধরনের ইনহেলার তার জন্য ভালো হবে। সেটা আমরা সেই পেশেন্টের সাথে বা রোগীর সাথে আলাপ করে তারপরে সেটা ঠিক করি। এবং এই ইনহেলারগুলোর ব্যবহার করার সুবিধাই হলো যে এটা একদম লোকালি কাজ করছে, যেখানে অসুখ সেখানে কাজ করছে, ব্লাডে যাওয়ার প্রয়োজন পড়ছে না এবং খুব দ্রুত কাজ করছে এবং ফুসফুসেই কাজ করছে, যেহেতু খুব তাড়াতাড়ি তিনি রিলিফ পাচ্ছেন বা সুস্থ হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, দ্রুত কাজ করছে, দ্রুত তার উপসর্গগুলো সেরে যাচ্ছে। তো এই ইনহেলার সম্পর্কেও আমাদের জনসাধারণের অনেক ভুল ধারণা আছে। তারা মনে করে একটা ইনহেলার নেওয়া মানে আমার জীবনের শেষ চিকিৎসা, আমার সম্ভবত আর চিকিৎসা নাই, প্রথমে আমাকে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হোক, পরে ইনহেলার না হলে। কিন্তু এটা হলো যে শুরু থেকেই ইনহেলার দিয়ে চিকিৎসা করা যেতে পারে। অ্যাজমার রোগের যে কোনো পর্যায়েই অসুখটা ধরা পড়ুক না কেন, তখনই ইনহেলার দিয়ে আমরা, আসলে ইনহেলার তো ওষুধ না, ইনহেলার হচ্ছে ওষুধটা আমার ফুসফুসে পৌঁছানোর একটা যন্ত্র মাত্র। অন্যান্য চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এবং সিওপিডির সম্পর্কেও কিছুটা আপনার কাছে পরামর্শ শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্টজনিত সমস্যা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর হেনা খাতুন, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে আপনার কাছে শুনছিলাম। সঠিক প্রয়োগবিধি যদি আমরা জানি ইনহেলার গ্রহণ করার, তাহলে আমরা খুবই উপকৃত হব, সেটি আপনি উল্লেখ করেছেন। চিকিৎসক এবং রোগী দুই পক্ষকেই সচেতন হতে হবে। আমরা আরেকটি রোগ সম্পর্কে অত্যন্ত বেশি করে শুনে থাকি, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আপনি রোগটি সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করে দেবেন, কারা আক্রান্ত হচ্ছেন, লক্ষণগুলো কি কি হচ্ছে এবং চিকিৎসা কিভাবে গ্রহণ করতে হবে? ধন্যবাদ। আমাদের দেশের সিওপিডি রোগী অনেক আছে। 40-এর উপরে যদি একটা হিসাব আছে যে 40-এর উপরে যেই জনগোষ্ঠী আছে 40 বছর বয়সের উপরে, তাদের প্রায় 20 থেকে 22% দেখা যাচ্ছে যে সিওপিডিতে আক্রান্ত, এবং অনেক রোগী জানেন না যে তারা সিওপিডিতে আক্রান্ত, কারণ এই রোগ সম্পর্কে তাদের মধ্যে তেমন সচেতনতা নাই। তখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসলে জানতে হবে যে সিওপিডি নামে একটা শ্বাসকষ্টের রোগ আছে, এবং এর কারণটা জানলে আসলে সবাই মনে হয় আরেকটু বেশি সচেতন হবে। কারণ সিওপিডি রোগ কিন্তু আপনার হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে স্মোকিং, মানে ধূমপান যারা করবে তাদের মধ্যে সিওপিডি হওয়ার চান্স অনেক বেশি। আরেকটা যে বায়ু দূষণ, আরেকটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের দেশের গ্রামে গঞ্জে বা শহরেও এই যে কাঠের লাকড়ি দিয়ে বা কাঠের যে চুলা, লাকড়ি, কাঠ, খড়কুটা, এগুলো দিয়ে যে আবদ্ধ ঘরে রান্না করা হচ্ছে, যেই ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াতে এক্সপোজ হলে দেখা যায় যে এই সিওপিডি রোগ হচ্ছে। এইগুলোই মানে সবচেয়ে বেশি কারণ, যে ধূমপান করলে, বায়ু দূষণ, তারপরে কলকারখানার দূষণ, গাড়ি ঘোড়ার যেই দূষিত গ্যাস বের হচ্ছে সেগুলো, আর যেটা কাঠের লাকড়ির চুলা দিয়ে আবদ্ধ ঘরে যখন রান্না করা হয় সেটা। এই রোগটাতেও কিন্তু বায়ুনালীগুলো সংকুচিত হয়ে যায়। অ্যাজমার সাথে এর একটা পার্থক্য, অনেকেই মনে করে যে এটা অ্যাজমা না সিওপিডি। অ্যাজমার সাথে এর একটা বিশাল পার্থক্য হলো সিওপিডিতে কিন্তু এই যে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এটা কিন্তু পার্মানেন্ট এবং দীর্ঘস্থায়ী, কিন্তু অ্যাজমাতে যেমন এটা পার্মানেন্ট না, ওষুধ নিলে আবার একদম আগে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, বা দুইটা অ্যাটাকের মাঝে অ্যাজমা রোগী একদম সম্পূর্ণ ভালো। কিন্তু সিওপিডি রোগী সারা বছরই কিছু না কিছু আক্রান্ত থাকে এবং তার কর্মক্ষমতা সেটা কমে যায়, অনেক কমে যায়। যেমন একটা পেশেন্ট আগে হয়তো সে বাজার করতে পারতো, মসজিদে যেতে পারতো হেঁটে, এখন সিওপিডির একটা পর্যায়ে যে সে কিন্তু আর ঘরের বাইরে গেলেই তার শ্বাসকষ্ট হয়ে যায়, তার হাঁটার ক্ষমতাটাই কমে যায়, কারণ তার শ্বাসনালীগুলো একদম সংকুচিত হয়ে এটা দীর্ঘস্থায়ী সংকোচন হয়েছে এবং এটা পার্মানেন্টলি সংকোচন হয়েছে। এবং তার বায়ুথলিগুলোতেও দেখা যায় বায়ুথলির যে ওয়ালগুলো আছে সেগুলোও ধ্বংসপ্রাপ্ত হয়ে সেখানেও গ্যাস আদান প্রদানও কমে যায়। তাহলে সব দিক দিয়েই কিন্তু আক্রান্ত হচ্ছে সিওপিডি, শ্বাসনালীতেও আক্রান্ত হচ্ছে, আবার বায়ুথলিতেই আক্রান্ত হচ্ছে, এবং তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। সিওপিডির ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন এবং বিশেষ কি কি পরামর্শ রোগীদেরকে প্রদান করেন? আচ্ছা, প্রথমেই আসলে বলতে হবে যে ধূমপান করা যাবে না, ধূমপান করা যাবে না। বাইরে যখন যাবে মাস্ক ব্যবহার করবে, কারণ বাইরের যেই দূষিত বায়ু সেটার থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পাই যদি আমরা মাস্ক ব্যবহার করি। দূষিত বায়ু যাতে না হয় সেটা তো একটা বিশাল কর্মযজ্ঞ, সেটা সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে যে বায়ু দূষণ রোধ করতে হবে। আর যেটা আমাদের ওই যে মাটির চুলো যেগুলাতে ধোয়া হয় বেশি, সেগুলো ব্যবহার থেকে সরে এসে আধুনিক কিছু মাটির চুলা আছে যেগুলাতে ধোয়া হয় না, তাই না? সেটা অনেকগুলা কিন্তু দেখবেন আপনারা টিভিতে বা অন্যখানে যেটা অ্যাড হচ্ছে যে এইটা দিয়ে খড়ির চুলা, কিন্তু এটাতে ধোয়া হবে না, সেইভাবে অল্টারনেটিভ ভাবে সেগুলো ব্যবহার করতে হবে। আর ধূমপান নিষেধ। আমরা বিশেষভাবে একটু জানতে চাইবো যে চাইল্ডহুড অ্যাজমা অথবা শিশুদের অ্যাজমা, ছোট্ট শিশুরা যারা হাঁপানিতে আক্রান্ত হচ্ছে এবং শীতকালে যাদের কষ্ট বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করেন বা তাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ কি, বিশেষ করে চিকিৎসা বিষয়ে? এটা একটা খুব ভালো পয়েন্ট। সেটা হলো যে
আমরা শুধু মনে করি যে বড়দের অ্যাজমা হবে, বড়দের ইনহেলার দিতে হবে, এবং বাচ্চাদের এবং কি 5 বছর বয়সের নিচের বাচ্চারও অ্যাজমা হতে পারে, এবং সেই অ্যাজমাটাও কিন্তু ইনহেলারের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। তাদের হয়তো ওষুধের ডোজ তার বয়স অনুযায়ী হবে, তার ওয়েট অনুযায়ী হবে, কিন্তু তাকেও আমরা ইনহেলারের মাধ্যমে ওষুধটা তার ফুসফুসে পৌঁছানোর ব্যবস্থা করব। জনসাধারণের সচেতনতার জন্য বলবো যে যেসব বাচ্চারা দেখা যাচ্ছে বছরে 2-3 বার করে তাদের শুকনো কাশি হচ্ছে, বুকের মধ্যে আওয়াজ হচ্ছে, তো এসব বাচ্চার অ্যাজমা কিনা সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অভিভাবকদের, যে আমার বাচ্চার হাঁপানি বা এই ধরনের অসুখ হচ্ছে কিনা। বিশেষ করে যাদের মা বা বাবার আছে, অন্য ভাই বোনের আছে, তাহলে ওই বাচ্চাটারও হতে পারে। দেখা যাচ্ছে এই বাচ্চাটা একটু পানি বেশি ধরলেই, বেশি পানি দিয়ে গোসল করলেই ওর মা বলে যে বুকের মধ্যে শব্দ হয়। তো এরকম অনেক বাচ্চা আসলে পেয়েছি যারা এরকম বছরের পর বছর কষ্ট হচ্ছে, তারা হয়তো কাশির সিরাপ খাওয়াচ্ছে বা অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছে, বা কখনো বেশি হয়ে গেলে অ্যান্টিবায়োটিকও তারা খাওয়াচ্ছে দোকানদারের পরামর্শ অনুযায়ী। তো বলে যে আমার বাচ্চার যখনই এরকম কাশি হয়, শ্বাসকষ্ট হয়, আমি অ্যান্টিবায়োটিক 1 কোর্স খাওয়াই দিই। হয়তো বাচ্চাটা ওভাবেই অভ্যস্ত হয়ে যায়, ওই কষ্ট নিয়েই সে বেঁচে থাকে। কিন্তু যখন আমাদের কাছে আসলো তখন আমরা দেখলাম যে তার আসলে অনেক শ্বাসকষ্ট, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা তাকে দিলে দেখা যায় সেই বাচ্চা এত বেশি সেরে ওঠে। আমাদের নিজেদের কাছেই খুব ভালো লাগে যে বাচ্চা এত বছর ধরে কি কষ্টটা করেছে। আর এখন যখন আমরা চিকিৎসা দিই 2-3 মাস পরে যখন সেই বাচ্চাটা নিয়ে মা আসে, তখন তারা খুবই খুশি যে আমার বাচ্চা এতদিন এই কষ্টটা করেছে, এখন তো সে সুন্দর ঘুমাতে পারে, এখন তার খেলাধুলা করতে সমস্যা হয় না। এবং বাচ্চাদের বেশি যেটা খেয়াল করতে হবে, ওরা কিন্তু বলে যে আমি খেলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। আর শ্বাসকষ্টের প্রকাশটা হয়তো বাচ্চাটা ওভাবে বলতে পারে না, ও বলে যে আমার বুক ব্যথা করে বা আমার দম আটকায় আসে। শ্বাসকষ্ট এই শব্দটা হয়তো কখনো বলবেই না, যে হাঁপিয়ে যাই আমি, এ কথা বলবে। কাজে আমাদের অভিভাবকদেরকেও খেয়াল করতে হবে শিশুরা যাতে এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি গ্রহণ করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে শেষ একটা কথা বলতে যাই, যে শ্বাসকষ্ট যদি কারো হয়ে থাকে, সে যে বয়সেরই হোক না কেন, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন রেজিস্টার্ড চিকিৎসক আপনাকে আপনার রোগটা ধরে সেটার যথাযথ চিকিৎসা দিতে পারবেন। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে অ্যাজমা, সিওপিডি অর্থাৎ বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যার মূল যে কারণ, রোগগুলো সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করেছি। লক্ষণগুলো কি কি হতে পারে আমরা বুঝবার চেষ্টা করেছি, এবং প্রতিরোধ এবং সঠিক চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা যদি রোগ লক্ষণগুলো বুঝতে পারি, রোগ নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই আমরা শ্বাসকষ্ট থেকে দূরে থাকব, আমরা আনন্দপূর্ণ জীবনযাপন করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।